আসসালামু আলাইকুম। আজকে নতুন কোনো বিষয় বা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো না, বা কথা বলার জন্য আসিও নাই। আজকে কথা বলবো, আমি এই পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি, প্রত্যেকটা ভিডিও মানুষ তো অবশ্যই দেখেছে। তার মধ্যে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোতে বেশিরভাগ ভিডিও হচ্ছে জুলাই সনদ সংক্রান্ত বিষয়। তো প্রত্যেকটা ভিডিও নিচে তো মানুষ কমেন্ট করেছে। এই কমেন্ট যারা করেছে, সেই কমেন্টগুলো যখন আমি ক্রমান্বয়ে সাজিয়ে দেখলাম, তখন দেখলাম যে বেশিরভাগ কমেন্টই হচ্ছে প্রশ্নবোধক। প্রত্যেকটা বেশিরভাগ কমেন্টের ভিতরে প্রশ্ন ছিল। আমি প্রশ্নগুলোকে আবার ক্রমান্বয়ে সাজালাম। ক্রমান্বয়ে সাজিয়ে দেখার পরে দেখলাম যে যতগুলো প্রশ্ন এখানে এসেছে করেছে, তার মধ্যে বেশিরভাগ প্রশ্ন তিনটা ব্যক্তির উপর দাঁড়িয়ে, বিষয়ের উপর দাঁড়িয়ে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে সংবিধান সংশোধন, আর দুটো হচ্ছে যে এই প্রথম প্রশ্নের সাপোর্টেড প্রশ্ন দুইটা। এখন এই বিষয়টা আমার কাছে যখন মানুষ জানতে চাইল, তখন আমি চিন্তা করলাম যে ছোট করে একটা ভিডিও করি, যে এই প্রশ্নগুলোর উত্তরটা দিয়ে দিই। যেহেতু আমার ভিডিওতে প্রশ্নগুলো আসছে, সেহেতু উত্তরটা আমার দেয়া জরুরি। উত্তরটা হচ্ছে যে যারা যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলোর মূল প্রশ্নের দিকে আমি একটু ভিতরে ঢুকি। সে প্রশ্নগুলোর মধ্যে মূল প্রশ্ন যেগুলো ছিল, সেগুলো ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, তারা সবাই তাদের মতো করে মন্তব্য করেছে। বর্তমান যে সরকার দল, তাদের প্রত্যেকটা সিনিয়র লেভেলের নেতা, এমনকি তাদের চিফ অফ পার্টি, উনিও মন্তব্য করেছে কি একটা সময়, যে আমাদেরকে জুলাই সনদের পক্ষে কথা বলতে হবে, জুলাই সনদ যে কোনো উপায়ে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনিও সেম কথাই বলেছে। কিন্তু যখনই সরকার গঠন করলো, শপথ নিল, তারপরে তারা এই বিষয়টা থেকে পিছনে সরে আসলো। তারা মন্তব্য করলো, যখনই সরকার গঠন করতে পারলো, তখনই তারা বললো যে কি জুলাই সনদ বলতে কিছু নাই, জুলাই টুলাই বলতে কিছু নাই। এই হচ্ছে তাদের বক্তব্য। তাহলে এই ধরনের বক্তব্য বা এই ধরনের মন্তব্যটা কেন আসলো, কি কারণে আসলো, বা কেন করলো এটা মন্তব্যটা? এখন এই বিষয়টা নিয়ে যখন একটু চিন্তা ভাবনা করা বা একটু গবেষণা করবে, যে কেউ এটা বুঝতে পারবে যে তারা নির্বাচন হওয়ার জন্য বা নির্বাচনে আসার জন্য বা নির্বাচনে জিতার জন্য তারা জুলাই সনদের আশ্রয় নিয়েছিল, অর্থাৎ জুলাই সনদকে ডাল বানিয়েছিল। তারা যখনই তারা তাদের স্বার্থ হাসিল করে ফেলেছে, তখন তারা ওই ডালকে ছুঁড়ে ফেলে দিলে, ওইটা আর প্রয়োজন নেই, ওটা ফেলে দিলে। এখন এই জুলাই সনদকে নিয়ে যত মানুষের যত প্রশ্ন, সে প্রশ্নগুলো একটু ব্যঙ্গে উত্তর দিই। সে প্রশ্নগুলোর মূল প্রশ্নটার উত্তরটা দিয়ে দিই। এখন এই জুলাই সনদের ভিতরে যতগুলো সংস্কারের বিষয় আসছে, যতগুলো সংস্কারের বিষয়ে কথা আসছে, এই সমস্ত সংস্কারের মূল সংস্কার যেটা নিয়ে মূলত সমস্যা, এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেই সংস্কারটা নিয়ে সমস্যা, সেটা হচ্ছে সংবিধান সংশোধন। এই সংবিধান সংশোধনটা যদি আপনি জুলাই সনদ থেকে বের করে দেন, তাহলে আর যতগুলো সংশোধন আছে, এই সংশোধনগুলো নিয়ে কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো পাবলিকের, কোনো সংগঠনের কোনো ধরনের কি থাকবে না, আপত্তি থাকবে না। সমস্ত আপত্তি হচ্ছে ওই সংবিধানটা নিয়ে, ওই সংবিধান সংশোধন বিষয়টা নিয়ে। ওটা আপনি ওখান থেকে বের করে দিবেন, আর কোনো আপত্তি কারো থাকবে না। এখন সংবিধান সংশোধনের প্রশ্ন যখন আসছে, তখন ওখানে বর্তমান সরকারের একজন মন্ত্রী বলল যে আমরা সংবিধান সংশোধনের বিষয়ে স্বাক্ষর করেছি জুলাই সনদে, কিন্তু আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি। কিছু কিছু বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, সেগুলোতে আমরা স্বাক্ষর করেছি, বাকিগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এখন নোট অফ ডিসেন্ট যখন দেওয়া হয়েছে, তখন ওইটার সমাধানের জন্য আপনি বা আপনারা যে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, সেটার সমাধানের জন্য এই গণভোটের আয়োজন। আপনি যেটাকে আপত্তিকর মনে করে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, এটা গণতান্ত্রিক কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি এটা, তো সেহেতু জনগণের রাইটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। যেহেতু গণতন্ত্রের মূল কথা সেটা হচ্ছে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ,
তাই জনগণের উপরে এটা ছেড়ে দেওয়া হয়েছে, আপনি যে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন সেটা কি গ্রহণযোগ্য না গ্রহণ অযোগ্য। জনগণের রায় যদি হ্যাঁ হয় তাহলে আপনার নোট অফ ডিসেন্টের ভ্যালু থাকবে না, কারণ আপনারটা অগ্রহণযোগ্য নোট অফ ডিসেন্ট। তো জনগণের ভোট যেহেতু হ্যাঁ এর পক্ষে গেছে, সেহেতু আপনার নোট অফ ডিসেন্ট কি হয়েছে, ভ্যালুলেস হয়ে গেছে। কেন? তার মানে আপনাকে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে যে কোনো উপায়ে। এখন আপনি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন তার পিছনে কি কারণ হতে পারে, এখন আমরা সেদিকে যাব, একটু করে সেদিকে যাই। সংবিধান সংশোধন না করার জন্য কিছু যে কোনো কার্যকর আপনি করবেন না রাজনৈতিক দল হিসেবে বা আপনি সরকার হিসেবে, যখন কোনো একটা দায়িত্ব আপনি পালন করবেন না বা কোনো একটা দায়িত্ব আপনি এড়িয়ে যেতে চাচ্ছেন, তো সহজ, এটা তো সহজ না, যেহেতু এটা একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিকভাবে আপনি ক্ষমতায় আসার পরে যে কোনো কিছু এড়িয়ে যাওয়াটা আপনার জন্য সহজ না। এই সহজ নয় যে জিনিসটা, সেটাকে সহজ করার জন্য কিছু নেগেটিভ তৈরি করতে হয়, ওই বিষয়টাকে সেট করার জন্য, অ্যাভয়েড করার জন্য, ওই বিষয়টাকে অবজ্ঞা করার জন্য, মানে অবহেলার দিকে ফেলে দেওয়ার জন্য কিছু নেগেটিভ তৈরি করতে হয়। সংবিধান সংশোধনের যে প্রশ্নটা এখানে আসছে, তা আমি প্রথমে বলছিলাম যে 3টা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে সংবিধান সংশোধন, 2টা প্রশ্ন হচ্ছে এটা রিলেটেড, সংবিধান সংশোধনের রিলেটেড প্রশ্ন 2টা, তাহলে টোটাল 3টে প্রশ্ন। তার মধ্যে এই যে নেগেটিভ যেটা দাঁড় করা হয়েছে সেটাই প্রশ্ন আকারে দাঁড়াইছে। সংবিধান সংশোধন না করার জন্য প্রথম যে নেগেটিভটা দাঁড় করা হয়েছে সেটা হচ্ছে 71 সালের মহান মুক্তিযুদ্ধের সাথে এটা সাংঘর্ষিক। জুলাই সনদ, 24 জুলাই সনদ সাংঘর্ষিক। যদি এটা বাস্তবায়ন করেন বা সংবিধান সংশোধন করেন, তাহলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ভ্যালুটা কমে যাবে, এটা ভ্যালুলেস হয়ে যাবে তখন, মানে পিছনে চলে যাবে, এটার মূল্যায়নটা পিছনে চলে যাবে, 24টা আগে চলে আসবে। এই ধরনের মন্তব্য বা এই ধরনের যারা আপনার এই লজিকটা দাঁড় করাইছে, এই লজিকটা দাঁড় করাইছে, এই লজিকটার পিছনে শক্ত কোনো স্বার্থ সে দাঁড় করাইতে পারে না, শক্ত কোনো যুক্তি সে দাঁড় করাইতে পারে না, যে দাঁড় করাইছে সে 71 সাল। কিন্তু আমরা তো বুঝুগে বাঙালি, আমরা যেটা বুঝি বা আমরা তো জন্মগতভাবে আমরা দলখানা। আমার নেতা যেহেতু বলছে 71 ভ্যালু কমে যাবে, তাহলে 71 ভ্যালু কমতে দেওয়া যাবে না, আমরা এটা চাই না, 71 ভ্যালু কমবে না। কিন্তু আমরা কি চিন্তা করছি না, নেতা আমাকে কোন স্বার্থে এই কথাটা বলছে? নেতা আমাকে বিক্রি করে খাইতেছে, নেতা আমাকে বিক্রি করার জন্য এই কথাটা বলছে, নেতার স্বার্থ উদ্ধারের জন্য আমাকে ব্যবহার করতেছে এই কথাটা বলে। আমাদের 71 সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধটা হচ্ছে যে আমরা আরেকটা দেশ থেকে কি হয়েছি, বাক হয়েছে, সেপারেট হয়েছি, আরেকটা দেশের সাথে আমরা জড়িত ছিলাম, লাগানো ছিলাম, সেখান থেকে আমরা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছি, একটা স্বাধীন একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ পেয়েছি। আর 24 সেটা কি ছিল, সেটা হচ্ছে যে আরেকটা রাষ্ট্রের সাথে আমাদের যুদ্ধ, আরেকটা রাষ্ট্র থেকে আমরা স্বাধীন হবো, আরেকটা রাষ্ট্রের সাথে আমাদের যুদ্ধ। আর 24 যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের ভিতরে আরেকটা দেশের থেকে মুক্তি হওয়ার যুদ্ধ না। 24 ছিল যে আমার দেশের ভিতরে যে সমস্ত স্বৈরাচার শক্তিগুলো জন্মাইছে, সেই শক্তিগুলো থেকে দেশকে বাঁচানো, এটা হচ্ছে ইন্টারনাল মুক্তি। ওইটা হচ্ছে যে আমরা মানে আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছি, এটা আরেকটা দেশের থেকে কারাগ্রস্ত থেকে আমরা মুক্ত হয়েছি। আর এটা যেটা বর্তমান যেটা, সেটা হচ্ছে 2024 সালে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার দেশের ভিতরে মুক্তি পেয়েছি আমি, অর্থাৎ আমার দেশের স্বৈরাচারী শক্তি, আমার দেশের দখলদার শক্তির ভিতর থেকে দেশকে, মানে দেশের গণতন্ত্রকে বাঁচানো, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাওয়ার জন্য, গণতান্ত্রিক সিস্টেমের দিকে যাওয়ার জন্য স্বৈরতন্ত্রকে না বলা, গণতন্ত্রকে হ্যাঁ বলা, এই না হার মধ্যে আমরা কি করছি, একটা শক্তিকে উৎখাত করেছি দেশের ভিতর থেকে, যেটা পুরো দেশকে জড়িয়ে বসছিল, সেই শক্তিটাকে আমরা এখান থেকে উৎখাত করেছি। তার মানে ওটা হচ্ছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধ, আরেকটা দেশ থেকে আমরা মুক্ত হয়েছি, করাল গ্রাস থেকে মুক্ত হয়েছে আরেকটা দেশ। আর এটা হচ্ছে আমার দেশের ভিতরে যারা জেগে বসছিল, জাকিয়ে বসছিল আমার দেশের ভিতরে, তাদেরকে আমরা উপরে ফেলেছি। দুটো কি এক জিনিস হয় কখনো? দুটো কি কখনো এক জিনিস হয়? এটা এ পাগল না, আমি তো একে পাগল বলবো না,
আমি তো পাগল বলবো? আমাকে আমাকে যারা বোঝাচ্ছে তারা এক পাগল, আর আমি যে বুঝতেছি সেটা হচ্ছে আমি হচ্ছে আরেক পাগল। এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এবং এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট কখনো এক হয়? কোনো পাগলকে, কোনো একটা পাগল স্টুডেন্টকে যদি কেউ এসে বলে যে তুমি তো এসএসসি পাস করছো, সার্টিফিকেট পাইছো, তুমি এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসি পাস করিয়ে না, তাহলে যদি এসএসসি পাস করো সার্টিফিকেট পেয়ে যাও, তাহলে এসএসসি এত পরিশ্রম করে সার্টিফিকেটটা নিছো, এটার ভ্যালু কমে যাবে। এটা যদি কোনো লোক এসে যদি বলে, কোনো একটা আধা পাগল ছাত্রকে যদি বলে যে তুমি এটা করিয়ে না, সে তার মুখ দিয়ে কি শব্দটা বেরোবে? কিন্তু আমরা কি বলছি? সুস্থ সবল মানুষ হইয়া, স্বাভাবিক মানুষ হইয়া আমি বলতেছি কি, সে আমাকে বোঝাচ্ছে যে তুমি এসএসসি পাস করিও না, এসএসসি পাস করলে এসএসসি সার্টিফিকেট নিলে তোমার এইচএসসিটা ভ্যালু কমে যাবে। পৃথিবীতে যতগুলো দেশ আছে, যতগুলো স্বাধীন দেশ বর্তমান আছে, কোনো না কোনো দেশ কোনো না কোনো ভাবে স্বাধীন হওয়ার পরে তার দেশের ভিতরে আবারও তাকে দেশটাকে স্বাধীন করতে হয়েছে। প্রত্যেকটা দেশ কোনো না কোনো ভাবে নিজ দেশকে অভ্যন্তরীণ ভাবে স্বাধীন করতে হয়েছে। যারা সুযোগ পাইছে তারাই যাকে বসছিল দেশটাকে দেয় যে এটা খাবার জিনিস বলে। এখন আসুন আসল কথায় যাই, সংবিধান সংশোধন নিয়ে কেন এত সমস্যা? কি সংবিধান, কোন জায়গায় সমস্যাটা সংবিধানটা সংশোধন না করলে? আচ্ছা, 1 নম্বর নেগেটিভের কথা তো বললাম, প্রথম নেগেটিভের কথা তো আপনাদেরকে বললাম, যেটা হচ্ছে 71 সালের মুক্তিযুদ্ধের ভ্যালু কমে যাবে। যে নেগেটিভ দাঁড় করেছে এটা কোনো যুক্তিসঙ্গত নেগেটিভ না, এটা মাঝপথে মারা গেল। তাহলে এখন আমি আরেকটা নেগেটিভ, দুইটা নেগেটিভের কথা বলছিলাম, দুইটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। এটা হচ্ছে সংবিধান থেকে বিসমিল্লাহ চলে যায়। তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ কে উঠাবে? যারা আমাদেরকে খাওয়াইলো, যে একটা নেগেটিভ যে আমাদের মস্তিষ্কে দিল বা আমাদেরকে খাওয়াইলো যে সংবিধান সংশোধন করলে সংবিধান থেকে বিসমিল্লাহ চলে যাবে, কে উঠাবে? আমাদের সংবিধান সংশোধন করার জন্য যে কমিটিটা হচ্ছে সংশোধন করার জন্য যে সমস্ত আপনার এই সংসদ সদস্যগুলো শপথ নিবে, তারা কি সবাই হিন্দু? তারা কি বাইরের রাষ্ট্র থেকে আসছে, যে ইন্ডিয়ার থেকে আসছে, যে আমেরিকার থেকে আসছে, এগুলো সবাই? যতগুলো সংসদ সদস্য সংবিধান সংশোধনের জন্য শপথ নিবে, যতগুলো সংসদ সদস্য পাশ করে সংসদে গেছে, প্রত্যেকে তো মুসলমান, তারাই তো করবে সংবিধান সংশোধন। তাহলে তারা তো মুসলমান হয়ে সংবিধান থেকে কি বিসমিল্লাহ বাদ দিতে পারে? আমরাই তো পাঠাইছি তাদেরকে। তারাই আমাকে বলতেছে যে সংবিধান সংশোধন করলে সংবিধান থেকে বিসমিল্লাহ চলে যায়। আরে বেটা, তোদেরকে দায়িত্ব দিলাম সংবিধান সংশোধন করার জন্য, তো তোরা বিসমিল্লাহ উড়বি কেন কোন থেকে? আবার এটা আমাকে বলতেছে, আমি শুনতেছি, শুনে আবার সাত দোকানে বিষয়টা গল্প করতেছি, আরেকজনকে বুঝাচ্ছি। কত বড় নাহান্দার জাত আমরা, কত বড় নাহান্দা আমরা, যে এই সমস্ত কথা আমাদেরকে বলতেছে, আমরা শুনতেছি, আবার এটা নিয়ে আলোচনা করতেছি, মানুষকে বুঝাচ্ছি। আবার এটা নিয়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছি যে খবরদার সংবিধান সংশোধনের কথা বলিও না, সংবিধান সংশোধন করলে সংবিধান থেকে বিসমিল্লাহ চলে যাবে। এরা বিসমিল্লাহ তুলে দিবে। কে তুলবে? সংবিধান সংশোধন করার দায়িত্ব কারা দিচ্ছি আমরা? যারা সংসদে পাশ করে যে সমস্ত ইয়ারা গেছে, সংসদ সদস্যরা গেছে, তাদেরকে দিছি দায়িত্ব। তাদের দায়িত্ব সংবিধান সংশোধন করা বা সংবিধান পুনর্লেখা, পরিবর্তন, পরিমার্জন যা করতে হয় তারাই তো করবে। তারাই আবার আমাদেরকে বুঝাচ্ছে কথা, আমরাও বুঝতেছি এটা বিসমিল্লাহ চলে যাবে। তাহলে তার মানে এটাও ডুবে টিকলো না। এখন আসেন সংবিধান সংশোধন বিষয়টা কেন না করার জন্য কেন এত কাণ্ড কারখানা, এত নেগেটিভ দাঁড় করানো, এত বক্তব্য, এত সাংবাদিকগুলো ভাড়া করা, এই কোর্টের মধ্যে গিয়া যে এই আপনার ইয়া করা, ওই যে হাইকোর্টে রিট দায়ের করা জুলাই সনদের বিরুদ্ধে, জুলাই সনদ যে ইয়ানা এই গণভোটের বিরুদ্ধে রিট দায়ের করা, এই সমস্ত কথা এত গরিমসি কেন? জুলাই সনদ সংশোধন না করার জন্য বা জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য। আসল কথাটা একটু বলি, শর্টকাটের মধ্যে শেষ করে দেবে, একটু শুনুন। যদি আমার দেশে যে সংবিধান, সেটা হচ্ছে মান্দাত্রামানের সংবিধান, 71 সালের পরবর্তী জরুরি মুহূর্তে জরুরিভাবে সংবিধান তৈরি করা একটা সংবিধান। বর্তমান স্বাধীন, সার্বভৌম, শান্তশিষ্ট, বুদ্ধি পরামর্শ বা যুগোপযোগী কোন সংবিধান এটা নয়। বহু ত্রুটি বিচ্যুতি সংবিধানের ভিতরে আছে, বহু ত্রুটি বিচ্যুতি সংবিধানের ভিতরে আছে। এখন যারা সংবিধান সংশোধন করতে চাচ্ছে বা এই দেশের মানুষ, এই দেশের জনগণ সংবিধান সংশোধন করতে চাচ্ছে, তারা যে শর্তগুলো ওখানে লাগাবে বা তারা যে কানুনগুলো ওখানে অ্যাড করবে, ঢুকাবে ওই সংবিধানের ভিতরে, তার মধ্যে প্রথম নম্বর যে ধারাটা খাবে, এই যে এই নির্বাচনে, বিগত নির্বাচনে সর্বশেষ জুলাই আপনার ফেব্রুয়ারির 12 তারিখ যে নির্বাচনটা হইল 26, এই নির্বাচনে যে সমস্ত লোকগুলো ব্যাংকারাফট, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে লোন ফেরত দেয় নাই ব্যাংকে,
ব্যাংক ডেলি হওয়ার অবস্থা। সাধারণ মানুষের 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে যে একটা ডিপিএস করছে অল্প অল্প করে তার মেয়ের জন্য, ছেলে লেখাপড়ার জন্য, মেয়ের বিয়ের জন্য, বা বৃদ্ধ বয়সে একটু শান্তিতে চলার জন্য যে সমস্ত টাকা পয়সাগুলো ব্যাংকে জমা রাখছে, যারা কষ্ট করে দৈনিক ডেইলি লেবারের কাজ করে, মাটি কাটার কাজ করে যারা টাকাগুলো জমা রাখছে, ব্যাংক কর্তৃপক্ষ ওখান থেকে কাটতেছে আস্তে আস্তে করে। চালতে পারতেছে না, ব্যাংক কি করবে? হাজার হাজার কোটি টাকা রেখে ফেলছে। সে ব্যাংকের খরচ, মাসিক খরচ, রিপোর্টের খরচ, তারপরে আপনার ষান্মাসিক খরচ, বাৎসরিক খরচ, এই সমস্ত বলে এদের ব্যাংক থেকে অল্প অল্প করে টাকা কাটছে। 25 টাকা, 20 টাকা, 85 টাকা, 80 টাকা, 90 টাকা করে করে ব্যাংক ওখান থেকে টাকা কাটছে ব্যাংকের খরচ বেড়ে গেলে। কেন? ব্যাংক তো চলতে হবে, ব্যাংক চালাতে হবে না? ব্যাংক চালানোর যে টাকাগুলো, যেগুলোর থেকে আসলে লভ্যাংশ আসলে ব্যাংক চলবে ফ্রিলি, সহজভাবে ব্যাংক চলবে, সে টাকাগুলো তারা খেয়ে বসে আছে, ওই শুয়োরের বাচ্চাগুলো খেয়ে বসে আছে। এখন ব্যাংকে চলতে হবে। ব্যাংক এখন ওই সাধারণ মানুষের সামান্য পুঁজি যে টাকাগুলো ব্যাংকে জমা রাখছে সেগুলোর প্রতি না সব ব্যাংকের। এখন যে সংবিধান সংশোধন করে যে সমস্ত কানুনগুলো সংবিধানে অ্যাড করার জন্য এরা বসে আছে, যারা সংবিধানে কানুন ঢুকাবে, তারা এই যে ব্যাংক কারাপ্ট লোকগুলো, যে সমস্ত উকিল, যে সমস্ত ব্যারিস্টার, যে সমস্ত জজকে কন্ট্যাক্ট করে ভাড়া করে, ওই দালাল কর্মকর্তাগুলো, হাইকোর্টের জজ, কোর্টের, সুপ্রিম কোর্টের এই সমস্ত দালাল জজ, ব্যারিস্টার, এগুলো উকিলগুলা দালাল জজ ব্যারিস্টার উকিলগুলা, বাটফারগুলা, ওইগুলার কন্ট্যাক্ট করে টাকার বস্তার বিনিময়ে যে সে নমিনেশনের নিয়ে আসছে, অনুমতি নিয়ে আসছে ওখান থেকে, ছাড়পত্র নিয়ে আসছে কোর্ট থেকে, তখন সে এসে কেন নমিনেশন দায়ের করলাম, তখন নির্বাচন কমিশন আর কিছু করতে পারলো না। নির্বাচন কমিশন তাকে নমিনেশন দিতে হলো, যেহেতু সে ওখান থেকে কিনে আসছে, সর্বোচ্চ আদালত থেকে সে অর্ডার নিয়ে আসছে, তাকে নমিনেশন দিতেই হলো, তাই নমিনেশন দিচ্ছে। এখন যে কানুনটা সংবিধানে ঢুকানোর জন্য চেষ্টা করতেছে এরা, যে কানুনগুলো, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ওই কারণ, যে উকিল, যে ব্যারিস্টার, যে জজ এই ব্যাংক কারাপ্ট লোককে অনুমতি দিছে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। একটা সময় এরকম আসবে যে এই সংবিধান বাদী হয়ে দাঁড়াবে ওই লোকগুলোর বিরুদ্ধে, ওই জজের বিরুদ্ধে, ওই উকিলের বিরুদ্ধে, ওই ব্যারিস্টারের বিরুদ্ধে। সে কত টাকার বিনিময়ে, কেন, কিভাবে তার অনুমতি দিল নির্বাচন কমিশনে দাখিলে সাবমিট করার জন্য, নির্বাচন করার জন্য এই ব্যাংক কারাপ্ট লোককে। তাহলে এখন এরা চাচ্ছে না, প্রথম নম্বর হচ্ছে এরা চাচ্ছে না কোনোভাবে সংবিধান সংশোধন হোক, এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর, আমাদের রাজনৈতিক দলের যে সমস্ত নেতাকর্মীরা আছে, তারা বিগত সময় প্রত্যেকটা নেতাকর্মী হাতে গোনা 2-1 লোক ছাড়া, 2-1 হাতে গোনা লোক ছাড়া সমস্ত লোক 71-এর লিবারেশন পিরিয়ড পর থেকে আজ পর্যন্ত যত লোক ক্ষমতা গেছে সবগুলো কারাপ্টেড, সবগুলো এই দেশ থেকে টাকা চুরি করছে, এই দেশের সম্পদ বাইরে পাচার করছে, এই দেশের টাকা বাইরে পাচার করছে। এই যারা সংবিধান সংশোধন করার চেষ্টা করতেছে, তারা এমন কানুন ওখানে অ্যাড করতে চাচ্ছে যে এই লোকগুলো কিয়ামতের আগ মুহূর্ত পার পাবে না। এই সরকার আছে, এই সরকারের হাত ধরে বেঁচে যাবে, পরবর্তী সরকার আসবে, এই লোকগুলো ফাঁসবে। আজকে পর্যন্ত যতগুলো লোক এই দেশ থেকে টাকা চুরি করছে, অর্থ আত্মসাৎ করছে, একজনকেও তার টাকা ফেরত দিতে হয় নাই এবং জবাবদিহি করতে হয় নাই। কিন্তু তখন জবাবদিহি করতে হবে, কিন্তু তখন জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে কানুনের কাছে। সংবিধান বাদী হয়ে দাঁড়াবে তখন, যে এই লোক এই দেশ থেকে হাজার কোটি টাকা চুরি করছে, সে আবার আসছে দেশের রাজনীতি করার জন্য, আবার আসছে দেশে এই দেশের ক্ষমতায় বসার জন্য। আগে এই লোককে গ্রেফতার অ্যারেস্ট করেন, তার কাছ থেকে এই দেশের যে সম্পদ চুরি করে সেটা বের করেন, তারপরে তার সাথে কথা। সংবিধান বাদ দিয়ে বাদী হয়ে দাঁড়াবে, সংবিধান বলবে এই কথা। কিন্তু আজকে সে সংবিধান এই কথা বলতেছে না। কেন? সংবিধান তো দুর্বল, সংবিধান তো যুগোপযোগী না, সংবিধান তো জরুরি মুহূর্তের সংবিধান ছিল এটা। আজকে সংবিধান সে কথাটা বলতে পারতেছে না, সেই দুর্বলতা, সংবিধানের যে দুর্বলতাটা, সেটা এরা কাজে লাগাচ্ছে আর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে। এটাই হচ্ছে সংবিধানের মূল সমস্যা। গণতন্ত্রের নাম দিয়ে যেই সুযোগ পাচ্ছে সেই এই দেশটাকে যাজরা করতেছে, যেদিকে পাচ্ছে সেদিকে দেশ থেকে কাবলায় খাইতেছে, খাওয়ার সুযোগ পাচ্ছে। কেন? নাম হচ্ছে গণতন্ত্র, ভিতরে চলবে স্বৈরতন্ত্র।
কোনো জবাবদিহিতা নাই। গণতন্ত্র কোনটা? সত্যিকারের গণতন্ত্র এটাই, যেটা জবাবদিহিতামূলক গণতন্ত্র। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন, গণতন্ত্রের উপর চলবেন, আপনাকে জবাব দিতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রের মূল কানুনের মূল শর্তের ভিতরে একটা শর্ত হচ্ছে তোমাকে জবাবদিহি করতে হবে। কার কাছে? এই দেশের জনগণের কাছে। যেহেতু সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ, সেজন্য জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্যই এই সংবিধান পরিবর্তন করতে এরা দিবে না, পরিমার্জন করার জন্য এরা দিবে না সংবিধান। কারণ এই সংবিধান পরিবর্তন হয়ে গেলে এই দেশকে, এই দেশটাকে, মানে এই দেশ থেকে আত্মসাৎ করার মতো সুযোগ, এই দেশ থেকে টাকা নিয়ে বাইরে গিয়ে পায়ের পর পা দিয়ে বসা খাওয়ার মতো সুযোগ চলে যাবে, বন্ধ হয়ে যাবে। অন্যায় করার পর আপনি ছাড় পাবেন না। একটা সময় আপনাকে এই সংবিধানই আপনাকে আটকে ফেলবে, বাধ্য আপনাকে অ্যারেস্ট করা। এই সংবিধানের কাছে আপনি জবাব দিয়ে কাঠ করে দাঁড় করে ফেলবে আপনার। আজ থেকে 30 বছর পরে হোক, 40 বছর পরে হোক, 50 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনার সরকার ক্ষমতা আছে, আপনি পাওয়ার দিয়ে বেঁচে গেলেন, আপনার সরকার থেকে ক্ষমতা যাওয়ার পরে আপনাকে আটকে ফেলবেন। কি আটকাবে? এই সংবিধান আপনাকে আটকাবে, সংবিধান আপনাকে কাঠ করে দাঁড় করাবে। সেজন্য সংবিধান পরিবর্তন করতে এরা দিবে না। সংবিধান পরিবর্তন হোক এরা চাইবে না। কেন? সে যা করবে সেজন্য সে পরবর্তী সময় কাঠগড়ায় দাঁড়াতে চাইবে না। আসল কথা হচ্ছে যে ওখানে যারা আমার কাছে প্রশ্নগুলো করছেন, আমি তাদেরকে ধন্যবাদের সহিত বলি যে এই প্রশ্নের উত্তর হচ্ছে এগুলোই। আচ্ছা।